আলাইকুম। আজকে আমরা মেইনলি আমাদের শকের ক্ষেত্রে যে কম্পেনসেটরি মেকানিজমগুলো রয়েছে বা কখন আমরা প্রোগ্রেসিভ স্টেজ বা ইরিভার্সিবল স্টেজে চলে যাব সেটা সম্পর্কে আমরা আজকে জাস্ট ওভারঅল একটা ধারণা নিব আর কি। প্রথমে আসি হচ্ছে গিয়ে নন প্রোগ্রেসিভ শক। এই স্টেজে মেইনলি আমাদের কম্পেনসেটরি মেকানিজমটা কাজ করে এবং এই সময়ে ঠিক কী মেকানিজম কাজ করে তার ঠিক একটা শর্টকাট ওভারভিউ রয়েছে। এটাকে যদি আমি আরেকটু শর্ট করে বলতে চাই তাহলে বলতে পারি শর্ট টার্ম রেগুলেশন অ্যান্ড লং টার্ম রেগুলেশন, দুটো ফেজ আর কি। শর্ট টার্ম রেগুলেশনটা কীভাবে হয়? সিম্প্যাথেটিক রিফ্লেক্সের মাধ্যমে। আর সিম্প্যাথেটিক রিফ্লেক্সটাকে ইনিশিয়েট করে কারা? ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইসকেমিক রেসপন্স, যেটাকে আমরা বলি লাস্ট ডিচ স্ট্যান্ড। এরপরে রিভার্স স্ট্রেস রিল্যাক্সেশন, এটা বলতে বোঝায় লাইক আমার পায়ের কোনো একটা আর্টারি কেটে গেল তখন তার আশেপাশের ভেসেলগুলো কন্ট্রাকশন হওয়া, এটা সিম্প্যাথেটিক কজ। তারপরে আসে হচ্ছে লং টার্ম রেগুলেশন। এটা মেইনলি হচ্ছে আমাদের রেনাল সিস্টেমটা মেনটেন করে। ইনক্রিজ সিক্রেশন অফ দ্য রেনিন বাই দ্য কিডনি অ্যান্ড ফর্মেশন অফ দ্য অ্যাঞ্জিওটেনসিন 2। অ্যাঞ্জিওটেনসিন 2 আলটিমেটলি আমাদের সোডিয়াম অ্যান্ড ওয়াটার রিঅ্যাবজর্পশনের ক্ষেত্রে হেল্প করে। তারপরে হচ্ছে সিক্রেশন অফ দ্য ভ্যাসোপ্রেসিন বা অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটাও আমাদের ডিস্টাল কনভলিউটেড টিউবুলার রিঅ্যাবজর্পশনটা বাড়ায় দেয়। এরপরে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে এপিনেফ্রিন আর নর এপিনেফ্রিনের সিক্রেশন, এটাও আলটিমেটলি আমাদের কিন্তু সিম্প্যাথেটিকের মতো কাজ করে, লাইক ভ্যাসোকনস্ট্রিকশন করে। এছাড়াও কিছু ছোটোখাটো মেকানিজম রয়েছে, লাইক আমাদের ইন্টেস্টাইনাল ট্র্যাক্ট থেকে প্রচুর পরিমাণে ওয়াটারের অ্যাবজর্পশন হচ্ছে। এরপরে আমাদের ক্যাপিলারির ওখানে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে বেশি পরিমাণে ওয়াটার অ্যাবজর্পশন হচ্ছে। লাইক আমাদের বডি তার প্রত্যেকটা জায়গা থেকে সে চেষ্টা করে ওয়াটার অ্যাবজর্পশন করে ব্লাড ভলিউমটাকে বাড়ানোর জন্য। এবার আমরা দেখব যে হচ্ছে কি পজিটিভ ফিডব্যাকটা কীভাবে কাজ করে। লাইক আমাদের হচ্ছে প্রোগ্রেসিভ স্টেজে তো আমাদের তখন ট্রিটমেন্টটা কাজ করবে, অ্যান্ড হচ্ছে যখন আমাদের ইরিভার্সিবল স্টেজে চলে যাচ্ছে তখন কীভাবে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা কাজ করতেছে। আমাদের কার্ডিয়াক আউটপুট কমে গেলে আর্টেরিয়াল প্রেশার মাস্ট বি কমবে এবং সাথে কিন্তু আমাদের সিস্টেমিক ব্লাড ফ্লোটা কমে যাবে। ব্লাড ফ্লো কমে যাওয়া মানে কি? শক স্টেজে চলে যাওয়া। তখন শকের কারণে কি হবে? কার্ডিয়াক নিউট্রিশন, যেহেতু ব্লাড ফ্লো কমছে অবভিয়াসলি হার্ট নিজে নিউট্রিশন কম পাবে, আমাদের টিস্যুগুলো নিউট্রিশন কম পাবে এবং ব্লাড ফ্লো কমে যাওয়ার কারণে আমাদের ইন্ট্রাভাস্কুলার ক্লটিং শুরু হবে। এবার আসি টিস্যুগুলোতে নিউট্রিশন কম যাওয়ার কারণে আমাদের ব্রেইনে যখন নিউট্রিশনটা কম যাবে তখন ভেসোমোটর অ্যাক্টিভিটিটা কমে যাবে। ভেসোমোটর অ্যাক্টিভিটিটা কমলে ভেসোমোটর টোনটা ঠিকভাবে মেনটেন হবে না, মানে ভেসকুলার ডিলেশন হবে। ভেসকুলার ডিলেশনের ফলে আমাদের কিন্তু ভেনাস পুলিং অফ দ্য ব্লাড, মানে ভেনাস সিস্টেমে মোস্ট অফ দ্য ব্লাড থেকে যাবে, যে কারণে আমাদের ভেনাস রিটার্নটা কমে যাবে, মানে ভেইনের মধ্যে ব্লাডটা থেকে যাচ্ছে সেটা হার্টে যাবে না। আর ভেনাস রিটার্ন কমলে কিন্তু আলটিমেটলি আবারও সেই কার্ডিয়াক আউটপুটটা কমে যাওয়া, মানে আবার এগেইন আরেকটা সাইকেল স্টার্ট হয়ে যাওয়া, দ্যাট মিনস এটা ভিসিয়াস সাইকেল স্টার্ট হওয়া। তারপরে আমাদের যদি নিউট্রিশন অফ দ্য ভ্যাসকুলার সিস্টেমটা যখন কমে যাবে তখন ক্যাপিলারি পারমিয়াবিলিটিটা বেড়ে যাবে অ্যান্ড ভ্যাসকুলার ডিলেশন সেম ফ্যাক্ট। প্লাস হচ্ছে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়লে নিশ্চয়ই ইন্টারস্টিশিয়াল স্পেসে বেশি পরিমাণে ফ্লুইড চলে যাবে, দ্যাট মিনস ব্লাড ভলিউম আরও বেশি পরিমাণে কমে যাওয়া, সেম আরেকটা সাইকেল শুরু হওয়া। এরপরে টিস্যু ইসকেমিয়ার কারণে টিস্যুর সেলের মধ্যে যে বিভিন্ন এনজাইম বা টক্সিনগুলো আছে সেগুলো রিলিজ হতে থাকবে, সেগুলো আলটিমেটলি আমাদের কার্ডিয়াক ডিপ্রেশন করতে পারে, ভ্যাসকুলার ডিলেশন করতে পারে, মানে আলটিমেটলি তার আবার কার্ডিয়াক আউটপুটটা কমের দিকে নিয়ে যাবে যাতে আবার নতুন করে আরেকটা সাইকেল তৈরি হয়। এটা হচ্ছে আমাদের পজিটিভ ফিডব্যাকের মেকানিজমের ভিশাস সাইকেলটা কীভাবে হচ্ছে। তারপরে যেটা হচ্ছে যে এখানে এটা সম্পর্কে আরেকটু ইন ডিটেইলসে কথাবার্তা বলা রয়েছে। প্রথমে যে জিনিসটার কথা বলা হয়েছে এখানে কিছু পয়েন্টের কথাতে যদি আসি, কার্ডিয়াক ডিপ্রেশন। কার্ডিয়াক ডিপ্রেশনটা কেন হচ্ছে? প্রথমত হার্ট যে পাম্প করবে সেটার জন্য তার অক্সিজেন দরকার, যেটা আসে করোনারি আর্টারি দিয়ে। তো করোনারি আর্টারিতে যদি ব্লাড ফ্লোটা কমে যায় তখন কিন্তু হার্ট তার খাবার কম পাচ্ছে, মানে অক্সিজেন নিউট্রিশন কম পাচ্ছে, তাই তখন কিন্তু সে ঠিকমতো কন্ট্রাক্ট করতে পারবে না। আর কন্ট্রাক্ট করতে না পারলে কিন্তু কার্ডিয়াক আউটপুটটা কমে যাবে, মানে পজিটিভ ফিডব্যাক মেকানিজমটা চালু হয়ে গেল। এরপর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি ভেসোমোটর টোনটা কমে যাওয়ার কারণে যে ভেনাস পুলিং অফ দ্য ব্লাড হয় আর কি, লাইক আমাদের ভেসোমোটর ফেইলিয়ারটা হচ্ছে কি আমাদের ব্রেইনের ক্ষেত্রে, ব্রেইনে যে আমাদের ভেসোমোটর সেন্টার রয়েছে সেটা কিন্তু প্রথম দিকে আমরা কিন্তু যে লাস্ট ডিচ পয়েন্টের কথা বলেছিলাম সেটা কিন্তু প্রথম দিকে খুব জোরে একটু সিম্প্যাথেটিক ডিসচার্জ করার চেষ্টা করে আর কি, কারণ যখন দেখতেছে যে আমার নিজের কাছেই ঠিকমতো অক্সিজেন আসতেছে না, কিন্তু সিম্প্যাথেটিক ডিসচার্জ হওয়ার পরেও যখন তারা দেখতেছে যে না আমি কোনো ব্লাড সাপ্লাই পাচ্ছি না, কোনো অক্সিজেন পাচ্ছি না, তখন কিন্তু ভেসোমোটর সেন্টারটা টোটালি ডিপ্রেসড হয়ে যাচ্ছে। ডিপ্রেসড হয়ে যাওয়ার কারণে তখন কিন্তু সাথে সাথে আমাদের ভ্যাসকুলার ডিলেশন হয়ে তখন কিন্তু আমাদের ভেনাস পুলিং অফ দ্য ব্লাড হচ্ছে। এবার হচ্ছে ব্লকেজ
অফ দ্য ভেরি স্মল ভেসেলস বাই দ্য স্ল্যাশড ব্লাড। আচ্ছা, এই জিনিসটা কি, প্রথমত আমাদের যে টিস্যুগুলো রয়েছে সেগুলোতে ঠিকমতো অক্সিজেন সাপ্লাই না পাওয়ার কারণে তখন তারা কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে চলে যায়। আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিস তৈরি হওয়া মানে কিন্তু হচ্ছে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হওয়া, প্লাস যেহেতু ব্লাড ফ্লো কমে গেছে তাই সেলের মধ্যে বা টিস্যুর মধ্যে তৈরি হওয়া কার্বন ডাইঅক্সাইডটাও দ্রুত রিমুভ হতে পারতেছে না, বা ওয়েস্ট প্রোডাক্টগুলোও কিন্তু রিমুভ হচ্ছে না। এই টোটাল সব কিছু মিলে একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট তৈরি করে, প্লাস ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আলটিমেটলি আমাদের ব্লাডগুলোকে অ্যাগ্লুটিনেশন করে ফেলে। তো অ্যাগ্লুটিনেশন হওয়ার কারণে ব্লাড ক্লট ফর্মেশন হয়ে যায়, আর ক্লট ফর্মেশন, একটা ভেসেলের মধ্যে ক্লট ফর্মেশন হলে অবভিয়াসলি ব্লাড ফ্লোতে কিন্তু আরও বেশি পরিমাণে বাধা সৃষ্টি হবে। আরও বেশি পরিমাণে বাধা সৃষ্টি মানে ইনঅ্যাডিকুয়েট ব্লাড ফ্লো, দ্যাট মিনস আমাদের পজিটিভ ফিডব্যাক মেকানিজম শুরু হয়ে গেল। তারপরে আসে হচ্ছে ইনক্রিজড ক্যাপিলারি পারমিয়াবিলিটি। এই জিনিসটা কেন হচ্ছে? যখন আমাদের ব্লাড ভেসেলগুলো খাবার পাচ্ছে না, লাইক হাইপোক্সিয়া হচ্ছে, তারা ঠিকমতো অক্সিজেন পাচ্ছে না, নিউট্রিয়েন্ট পাচ্ছে না, তখন কিন্তু আমাদের ক্যাপিলারি পারমিয়াবিলিটিগুলো বেড়ে যাচ্ছে। যে তারা চাচ্ছে যে হচ্ছে যেহেতু নিজেরাই নিজেদের খাবার পাচ্ছি না, তো সে তো তখন আর কাজ করতে চাইবে না, তাই সে তখন তার ভিতরে যে ব্লাডটা থাকে সেটাকে বাইরে বের করে দিতে চায়। তখন ক্যাপিলারির মাধ্যমে সেটা বাইরে বের হয়ে যায়, সেটা কিন্তু আলটিমেটলি আবার আমাদের ব্লাড ভলিউমটা কমায় দিচ্ছে। এমনিতে আমার হেমোরেজির কারণে ব্লাড লস হয়েছে, তাতে আমার একটা শক স্টেজে চলে আসছি, এরপরে যদি আমার ক্যাপিলারিরাও বের করে দেয় ব্লাডটা যেটুকু আছে, আমার কিন্তু আরও বেশি পরিমাণে খারাপ অবস্থায় চলে আসতেছে। এরপরে আসে হচ্ছে রিলিজ অফ দ্য টক্সিন বাই দ্য ইস্কেমিক টিস্যু। যখন টিস্যুগুলোতে হচ্ছে অক্সিজেন না পাওয়ার কারণে ইস্কেমিয়া শুরু হয়ে গেছে, তখন কিন্তু তারা তাদের টক্সিনগুলো রিলিজ করতে থাকবে, এবং তখন কিন্তু আবারও আমাদের হচ্ছে ভেসকুলার ডিলেশন হবে বা অন্যান্য মেকানিজমগুলো কাজ করবে, লাইক কার্ডিয়াক ডিপ্রেশন হয়ে টক্সিনগুলো আবারও কিন্তু আমাদের সেই পজিটিভ ফিডব্যাক মেকানিজম কাজ করবে, কারণ এন্ডোটক্সিন আমাদের কার্ডিয়াক ডিপ্রেশন করে। এখন এই এন্ডোটক্সিনটা আসতেছে কোথা থেকে? এন্ডোটক্সিনটা মেইনলি আসে হচ্ছে ব্যাকটেরিয়া থেকে। আর আমাদের বডিতে ব্যাকটেরিয়াটা কোন জায়গায় থাকে? ব্যাকটেরিয়া থাকে কিন্তু ইন্টেস্টাইনের মধ্যে। যখন আমাদের ইন্টেস্টাইনে এইটা ব্লাড ফ্লোটা কমে যায় আর কি, তখন কিন্তু ইন্টেস্টাইনে প্রচুর পরিমাণে এই টক্সিক সাবস্টেন্সগুলো তৈরিও হয় বেশি, এবং হচ্ছে অ্যাবজর্পশনও হয় বেশি পরিমাণে। তখন এই যে সার্কুলেটিং যে টক্সিনটা সেটা তখন ইনক্রিজ সেলুলার মেটাবলিজম ডেসপাইট ইনঅ্যাডিকুয়েট নিউট্রিশন অফ দ্য সেলের মধ্যে যেহেতু নিউট্রিশন কম পাচ্ছে, তখন এই টক্সিনগুলো হচ্ছে সেলুলার মেটাবলিজমটাকে বাড়ায় দিচ্ছে আর কি। মানে এমনিতেই মানে আমাদের সেলগুলো বা টিস্যুগুলো নিউট্রিশন পাচ্ছে না, তার মধ্যে এন্ডোটক্সিনগুলো যখন রিলিজ হচ্ছে তখন সে সেলের মেটাবলিজমটাকে আরও বেশি পরিমাণে বাড়ায় দিচ্ছে, তখন আলটিমেটলি গিয়ে আমাদের কার্ডিয়াক ডিপ্রেশন হয়ে যাচ্ছে। এরপর আসে হচ্ছে জেনারেলাইজড সেলুলার ডিটোরিয়েশন আর কি। এটার বলতে বোঝানো হয়েছে যে যখন আমাদের শকটা আলটিমেটলি সিভিয়ার হওয়া শুরু করতেছে, তখন যখন ইস্কেমিয়া হয়ে গেছে, তখন আমাদের ইম্পর্টেন্ট যে অর্গ্যানগুলো সেগুলো কিন্তু তাদের যে সেলগুলো রয়েছে সেগুলো ঠিকমতো মেকানিজম করতে পারতেছে না আর কি। এখানে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমাদের লিভারের একটা পোর্শন আর কি, যে এটা কিন্তু তার সেন্ট্রাল পোর্শনে তখন নেক্রোসিস বা অ্যাপোপ্টোসিস যেগুলো আমাদের সেল ডেথের যে মেকানিজমগুলো সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। এখন এখানে এটা কীভাবে স্টার্ট হচ্ছে? ফার্স্ট অফ অল সেলে যেহেতু অক্সিজেন বা নিউট্রিশন নাই, তাই শ্বসন হচ্ছে না, মানে রেসপিরেশন হচ্ছে না, মানে এটিপি তৈরি হচ্ছে না। এটিপি না থাকলে কিন্তু আমাদের সোডিয়াম পটাশিয়াম যে ট্রান্সপোর্ট যে মেকানিজমটা সেটাও কিন্তু ঠিকমতো কাজ করবে। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ঠিকমতো কাজ না করে, তাহলে এরপরে আমাদের মাইটোকন্ড্রিয়াল অ্যাক্টিভিটিটাও ঠিকমতো কাজ করবে না, এবং সাথে যখন সেলের এরকম একটা অবস্থা, লাইসোজোম তাদের যে এনজাইমগুলো আছে সেটাকে বের করে দিবে, এবং আলটিমেটলি কিন্তু আমাদের সেল ডেথটা হয়ে যাবে। এভাবে করে আমাদের প্রত্যেকটা অর্গানেই কিন্তু সেলুলার ডিটোরিয়েশন চলতে থাকবে, লাইক আমাদের লিভার, লাংস, হার্ট সব জায়গাতেই। এরপরে টিস্যু নেক্রোসিসের কথা বলতেছে, যে সেলে যখন ড্যামেজ শুরু হয়ে যাবে, যখন সেলটা ঠিকমতো কাজ করতে পারবে না, মানে আমাদের বডিতে যে জিনিস কাজ করতে পারে না তাকে তো রাখা হয় না, তখন আলটিমেটলি সেখানে কিন্তু সেল ডেথ হয়ে যায়। এবং এইটা কিন্তু হচ্ছে একটা প্যাথোলজিক্যাল কজের কারণে সেল ডেথ, তাই এখানে নেক্রোসিস হবে, অ্যাপোপ্টোসিস হবে না। অ্যাপোপ্টোসিস হচ্ছে গিয়ে আমাদের ফিজিওলজিক্যাল, মানে হচ্ছে এটা একটা নর্মাল মৃত্যু আর কি। আর নেক্রোসিসটা হচ্ছে কোনো একটা কারণে মরে, যেহেতু শকের কারণে মরতেছে, সো এটা হচ্ছে গিয়ে নেক্রোসিস হবে। এবং যে জায়গাগুলো সেল ডেথ হয়েছে ওখানে প্যাচি এরিয়ার তৈরি হবে, যেটাকে আলটিমেটলি বলা হচ্ছে প্যাচি এরিয়া অফ দ্য নেক্রোসিস। এবার আসে হচ্ছে অ্যাসিডোসিস ইন দ্য শক। এটা সম্পর্কে আমরা একটু আগেই বলেছি যে
ডিউ টু অ্যানারোবিক রেসপিরেশন ল্যাকটিক অ্যাসিড খুব বেশি পরিমাণে তৈরি হবে, কার্বনিক অ্যাসিডটা বেশি পরিমাণে তৈরি হবে, কারণ কার্বন ডাইঅক্সাইডটা পাস হইতে পারতেছে না। সো আলটিমেটলি আমাদের পুরো বডিতে কিন্তু অ্যাসিডোসিস শুরু হয়েছে। এখানে আবারও সেই সেম কথাই লেখা আছে যে পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে কীভাবে ভিসিএস সাইকেল হয়ে যায় একটা প্রোগ্রেসিভ শকের ক্ষেত্রে আর কি। এই যে এই গ্রাফটা দেখলে আমরা বুঝতে পারি, প্রথমত হচ্ছে আমাদের হেমোরেজ শুরু হয়েছে। তো প্রথমত আমাদের কম্পেনসেটরি স্টেট, তো প্রথমে চেষ্টা করছে তারা, তারপরে প্রোগ্রেসিভ স্টেজে চলে গেছে। প্রোগ্রেসিভ স্টেজে যদি আমরা কোনো ধরনের ট্রিটমেন্ট না দিই তখন কিন্তু এটা ইরিভার্সিবল শকে চলে যাবে। আর ওই টাইমে আমরা যদি ট্রান্সফিউশন করি তখন কিন্তু সেই মানুষটার রিকভার বা কামব্যাক করতে পারবে আর কি। এরপর হচ্ছে ডিপ্লেশন অফ দ্য সেলুলার হাই এনার্জি ফসফেট রিভার্সেস ইন ইরিভার্সিবল শক। ব্যাপারটা হচ্ছে যে যখন আমাদের প্রোগ্রেসিভ স্টেজ থেকে আমাদের ইরিভার্সিবল শকে যাচ্ছে তখন অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। তো প্রোগ্রেসিভ স্টেজে কিন্তু যখন আমাদের সেলে কোনো এটিপি তৈরি হচ্ছে না তখন কিন্তু আমাদের হাই এনার্জি ফসফেট যেগুলো আছে সেগুলো কিন্তু খরচ হওয়া শুরু করে। তখন আস্তে আস্তে সেটা কিন্তু ইরিভার্সিবল শকের দিকে চলে যায়। দ্যাট মিনস আমাদের হাই এনার্জি ফসফেটগুলো ডিপ্লেশন হচ্ছে আর কি। কিন্তু ওই সময় যদি আমি ট্রান্সফিউশন দিয়ে দিই আমার প্রোগ্রেসিভ স্টেজে, তখন কিন্তু আমার হচ্ছে গিয়ে আর হাই এনার্জি ফসফেটের ডিপ্লেশনটা হবে না। এবং যখন আমাদের হাই এনার্জি ফসফেটগুলো একদম ডিপ্লেশন হয়ে লাস্টের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু সেটা আমাদের ইরিভার্সিবল শকের দিকে চলে যাবে আর কি। এরপর হচ্ছে হাইপোভলিমিক শক কজড বাই হচ্ছে প্লাজমা লস। এবং হাইপোভলিমিক শকটা আমাদের প্লাজমা লসের কারণেও হতে পারে, কারণ প্লাজমা তো আমাদের ব্লাডেরই একটা কম্পোনেন্ট। সো আলটিমেটলি সেটা কিন্তু আমাদের ব্লাড লসের মধ্যেই পড়ে আর কি। এখন আমাদের প্লাজমা লসটা কী কী কারণে হতে পারে? প্রথমে আসি হচ্ছে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের কারণে আর কি আমাদের প্লাজমা ভলিউমটা কমে যেতে পারে। সেটা হচ্ছে আমাদের যদি ইন্টেস্টাইনের ডিস্টেনশন হয় আর কি, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের ক্ষেত্রে তখন ভেনাস ব্লাডগুলো ইন্টেস্টাইনাল ওয়ালে গিয়ে ফ্লো হয় আর কি অনেক বেশি পরিমাণে। তো তখন ইন্টেস্টাইনাল ক্যাপিলারি দিয়ে আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে এই প্লাজমাটা বের হয়ে চলে যায় আর কি, যে কারণে আমাদের প্লাজমা ভলিউমটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন একটা অন্যতম একটা কজ। তারপরে আসে হচ্ছে সিভিয়ার বার্নের ক্ষেত্রে। সিভিয়ার বার্নের ক্ষেত্রেও কিন্তু আমাদের হচ্ছে প্লাজমাটা লস হয়। কোথা দিয়ে হয়? ডিনারের যে স্কিন এরিয়া বার্নের কারণে সেখান দিয়ে কিন্তু আমাদের প্লাজমাটা লস হয়ে যাচ্ছে আর কি। প্লাস আরেকটা জিনিস সেটা হচ্ছে এই হাইপোভলিমিক শক যেটা আমাদের প্লাজমা লসের কারণে হচ্ছে, সেম শক হেমোরেজের ক্ষেত্রে যেরকম ক্যারেক্টারিস্টিক্স দেখায় সেরকমই দেখাবে, বাট কয়েকটা জিনিস আর কি। জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দ্য ব্লাড ভিসকোসিটি ইনক্রিজেস গ্রেটলি অ্যাজ এ রেজাল্ট অফ ইনক্রিজ রেড ব্লাড সেল। যেহেতু আমাদের প্লাজমা লস হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্লাডের ভিসকোসিটি বাড়বে, বাট আমাদের হেমোরেজের ক্ষেত্রে যে শকটা হবে সেখানে কিন্তু আমাদের ব্লাডের ভিসকোসিটিটা বাড়বে না আর কি। এরপরে হচ্ছে লস অফ ফ্লুইড ফ্রম অল ফ্লুইড কম্পার্টমেন্ট অফ দ্য বডি ইজ কল্ড ডিহাইড্রেশন। আছে এটা আরেকটা পার্টের কথা বলছে যে ডিহাইড্রেশনের কারণেও কিন্তু হচ্ছে গিয়ে আমাদের এই শকটা হতে পারে আর কি। কারণ ডিহাইড্রেশন মানে তো আলটিমেটলি আমার বডির সকল ফ্লুইডের ভলিউম কমে যাওয়া আর কি। এরপর হচ্ছে ডিহাইড্রেশনের কজ কী হতে পারে? লাইক এক্সেস সোয়েটিং, এরপর এক্সেস লস অফ ফ্লুইড বাই দ্য কিডনি, এরকম আর কি। ইনঅ্যাডিকুয়েট ইনটেক এই কারণে হতে পারে। তারপর হচ্ছে হাইপোভলিমিক শক কজড বাই ট্রমা। এখানে ট্রমা বলতে বোঝানো হয়েছে আর কি, মানে এখানে তোমার হেমোরেজ হবে না, কিন্তু হচ্ছে ট্রমার কারণে তার হচ্ছে এক্সেসিভ লস অফ দ্য প্লাজমা হয়ে যাবে, তখনও কিন্তু আমাদের হচ্ছে হাইপোভলিমিক শকটা হয়ে যাবে আর কি। ভিডিওটা অনেক বড় ছিল আর কি, তবে আমি চেষ্টা করেছি হেমোরেজিক শকটাকে শেষ করে দেওয়ার জন্য। কষ্ট করে সবাই একটু ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।